বন্ধুরা, এই ক্লাসে আমরা গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা সমূহ সম্পর্কে আলোচনা করব। কি কি সুবিধা পেয়ে থাকে, যেরকম আছে ওয়ান স্টপ সার্ভিস। দেখো, ওয়ান স্টপ সার্ভিস মানে একটা জায়গাতে থামো এবং সার্ভিস না। দেখো, একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে সকল সেবা নেওয়া যাবে এমন সার্ভিসকে ওয়ান স্টপ সার্ভিস বলে। দেখো, আগে যেটা হতো যখন গতানুগতিক ব্যাংকিং সেবা ছিল, কি হতো, একটা মানুষ যেরকম সেবা যাক না কেন, একটা মানুষ যাবে অর্থ তুলতে, তার জন্য একটা জায়গাতে যাওয়া লাগতো। অন্য একটা মানুষ যাবে অ্যাকাউন্ট খুলতে, তার যাওয়া লাগতো অন্য একটা ডেস্কে। একটা মানুষ অর্থ জমা দিবে, তার যাওয়া লাগতো একটা ডেস্কে। একটা মানুষ যাবে ঋণ গ্রহণ করতে, তাকে যাওয়া লাগতো একটা ডেস্কে। আবার এমন না, আমি অ্যাকাউন্ট খুলতে গেলে আমার এই ডেস্কের পর আরও একটা ডেস্কে যাও, তারপর আর একটা ডেস্কে ওইভাবে যাওয়া লাগতো। এরকম প্রত্যেকটা 2-3টা ডেস্ক এদিক ওদিক যাওয়া লাগতো এবং ঝামেলা। বা আমি যদি কোনো কারণে হয়তো 2 রকম সার্ভিস নেবে, আমি একটা অ্যাকাউন্ট খুলবো এবং অন্য একটা জায়গা থেকে আমি অন্য একটা সেবার ব্যাপারে কথা বলতে যাবো, তো আমাকে 2-3টা টেবিলে ঘুরতে হতো এবং সিরিয়ালে ওয়েট করতে হতো। কিন্তু এখন কি, একটা ডেস্কে গেলেই আমি যাবতীয় সকল তথ্য সকল কাজ করতে পারছি। এটা কেন সম্ভব হচ্ছে, কারণ ওদের যে সার্ভার আছে, এক সার্ভারের মধ্যে সব জায়গায় অ্যাক্সেস দেওয়া আছে। সো একটা যে ব্যাংকার থাকে, সে একটা কম্পিউটার থেকে বসে সকল জায়গাতে অ্যাক্সেস পাচ্ছে। কিন্তু আগে তো ভাই কোনো সার্ভার ছিল না, বই ছিল বা খাতা, রেজিস্টার ছিল বা ডায়েরি ছিল, এক একজনের কাছে এক এক কাজ, তো আলাদা আলাদা করে সার্ভিস নেওয়া লাগতো। কিন্তু এখন এক জায়গাতে বসে সকল সার্ভিস নেওয়া যায়। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটা সম্ভব হয়েছে এই আধুনিক বা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সেবার আধুনিক ব্যাংকিংয়ের জন্য। স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এই হিসাব লেনদেন ব্যবস্থা, সংক্ষেপে এটিএম নামে পরিচিত, বা অটোমেটেড টেলার মেশিন। এখানে কি হয়, মানুষ যায়, তার এটিএম কার্ড দেয়, পাঞ্চ করে পিন নাম্বার দিলে টাকা উত্তোলন করতে পারে। অ্যান্ড মোর ইন্টারেস্টিংলি, এখন যেটা হয়, এটিএম কার্ডে শুধু টাকা না, টাকা উত্তোলন না, টাকা এখন জমাও দেওয়া যায়। কি হয়, যেইখান থেকে টাকা বের হয়ে আসে ঠিক একই রকম মেশিন থাকে আর একটা, এটা টাকা গ্রহণের জন্য। ঠিক টাকা দেওয়ার একটা জায়গা থাকে, টাকা রাখলেই প্রথমে কার্ড দিতে হয়, কার্ড দিয়ে পিন নাম্বার দিয়ে টাকা রাখলেই সাথে সাথে সেই মেশিনটি টাকাগুলো নিয়ে নেয়, টাকাগুলো গুনে ফেলে। যদি কোনো টাকা ছেঁড়া থাকে বা জাল টাকা থাকে, সাথে সাথে বের করে দেয় এবং বাকি অ্যামাউন্টটা ওই অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি কিন্তু জমা দিয়ে দেয়। সো কোনো মানুষ ছাড়াই টাকা উত্তোলন এবং টাকা জমা একদম ইনস্ট্যান্টলি করতে পারছে। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড হচ্ছিল এক প্রকার এটিএম কার্ড, যেখানে আমরা যে কার্ডকে আমরা নগদ টাকার পরিবর্তে ব্যবহার করতে পারি। যে কোনো জায়গায় আমরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি, আমরা অর্থ পে করতে পারি এবং আমরা কেনাকাটা করতে পারি, অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারি। এবং এর যত বড় সুবিধা, টাকা বা ব্যালেন্স শেষ হয়ে গেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আমি অর্থ ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে, বাট এরপরেও আমি কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে পারবো, অর্থাৎ ব্যাংক থেকে আমি ঋণ নিতে পারবো। ডেবিট কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটো হুবহু সেম জিনিস, শুধুমাত্র এখানে যে ঋণের ব্যবস্থা আছে এইটা ডেবিট কার্ডে না পাওয়া না যায় না, যেটা শুধুমাত্র ক্রেডিট কার্ডে পাওয়া যায়। বিক্রয় বিন্দু সেবা, গ্রাহকদের নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য ও সেবার মূল্য পরিশোধে বিক্রয় বিন্দু সেবা গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা করে। আচ্ছা, তো এটা একটা ইলেকট্রনিক সিস্টেম, যার ফলে একটা গ্রাহক যেখানে সেখানে বসে তার বিভিন্ন সার্ভিসের কিন্তু পেমেন্ট ক্লিয়ার করতে পারে। একটা জায়গায় গেল, একটা সার্ভিস রেস্টুরেন্টে গেল, গিয়ে সে চেক প্রদান করলো। এখন একটু চেকটা ব্যবহার হয় না, সবাই এটিএম কার্ডই হয়, বা ওইখানে ওরা মার্চেন্ট হয়ে নেয় ব্যাংকের কাছে একটা, মানে ওদের সাথে গিয়ে রেজিস্টার করে নিজেদের নামে এবং কোম্পানির নামে একটা কিউআর কোড টাইপের নিয়ে। দেখবা বিভিন্ন দোকানে গেলে যেরকম দেখবা বিকাশের কিউআর কোড থাকে, এরকম বিভিন্ন ব্যাংকেরও কিউআর কোড থাকে, ইউপে থাকে, নেক্সাস পে থাকে, সিটি পে থাকে, এরকম কিন্তু কিউআর কোড থাকে, জাস্ট ওইখানে স্ক্যান করে পে করে দেওয়া যায়। আবার আছে কি, চেকও মাধ্যমে পে করা যায়। চেক দিলে এরা একটা নির্দিষ্ট সার্ভারের সাথে যুক্ত থাকে, ওইখানে চেক সম্পর্কে দেখে সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে দেখবে এই চেকের যে অ্যাকাউন্ট, সেখানে প্রপারলি অর্থ আছে কিনা। যে সবটা ঠিকঠাক থাকলে এই চেকের অর্থ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যেই যারা সার্ভিস প্রদান করেছে ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার পসিবল সিস্টেম থাকে। সো গ্রাহকরা এখন যেখানে সেখানে বসে সার্ভিস নিয়ে অর্থ পরিশোধ করতে পারছে। অনলাইন ব্যাংকিং, দেখো, একক ব্যাংকের একাধিক শাখার মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা। আগে যখন কোনো ইন্টারনেট ছিল না, তুমি ঢাকার একটা শাখাতে অ্যাকাউন্ট খুললাম, তুমি কি কখনো চিটাগংয়ে গিয়ে কোনো একটা শাখা থেকে সার্ভিস পাবা? একই ব্যাংক হোক, পাবা না। কিন্তু তুমি ঢাকায় অ্যাকাউন্ট খুলেছো, ওদের কাছে ইনফরমেশন, কয়জনের ইনফরমেশন পাঠাবে? ঢাকায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্ট, সবাইকে পাঠাবে যে ডেইলি যেই টাকা দিচ্ছে বা যেসব হচ্ছে, ওদের কি মানে বাসে চলে যাবে, গিয়ে গেলাম আমরা সব ঢাকা সব প্রান্তে যাবো, সবার অ্যাকাউন্ট মিলে রাখবো? এটা কি কখনো সম্ভব? সম্ভব না। কিন্তু এখন
ইলেকট্রনিক সার্ভিসের জন্য প্রত্যেকটা ব্যাংক একটা নেটওয়ার্ক আন্ডারে চলে এসেছে। ঢাকা থেকে একটা লোক টাকা তুলবে, সাথে সাথে এই ব্যাংকের পৃথিবীর যতগুলো শাখা আছে সব জায়গায় ইনস্ট্যান্টলি সেটা আপডেট হয়ে যাবে। বাংলাদেশের বাইরে একটা শাখায় বসে একটা লোক অ্যাকাউন্ট খুলবে, সারা পৃথিবীতে যতগুলো শাখা আছে সব জায়গায় সেই ব্যক্তির অ্যাকাউন্টের ইনফরমেশন সার্ভারে আপলোড হয়ে যাবে। দেখো, এখন তুমি ঢাকায় অ্যাকাউন্ট খুললে, তুমি যখন চিটাগংয়ে গিয়েও লেনদেন করতে যাও, মনে হবে তুমি এইখানেই তোমার অ্যাকাউন্ট খুলে যাও, তোমার সব ইনফরমেশন ওদের কাছে আছে। তো এটা সম্ভব অনলাইন ব্যাংকিংয়ের জন্য। চেক সুপারশীকরণ, গ্রাহকের কোনো চেক কালেকশনের ব্যাংকে জমা নিলে তা অমর্যাদা হয়, তবে গ্রাহককে জানিয়ে। আচ্ছা, তো এইটা অ্যাকচুয়ালি একটু ব্যাখ্যা লেখা ছিল। এখানে মূল ব্যাপারটা হলো, যদি গ্রাহকের কোনো চেক অমর্যাদা হয় বা চেক বাউন্স করে, তখন কিন্তু গ্রাহকের সাথে সাথে জানিয়ে দেওয়া হয়। কিন্তু যখন একটা কোম্পানির ক্ষেত্রে হয়, একটা কোম্পানি কিন্তু দিনে শত শত চেক ওদের করতে পারে, বিভিন্ন কোম্পানির চেক লেনদেন হয়ে থাকে। এখন এর মধ্যে অনেক চেক অমর্যাদাকৃত হয় বা বাউন্স করে। সবগুলো কি ব্যাংক প্রতিদিন বলা প্রয়োজন যে ভাই আপনার একটা চেক হয়েছে, আবার 3 ঘন্টা পরে ভাই আপনার একটা চেক বাউন্স করেছে? এটা কি সম্ভব? সম্ভব না। ব্যাংক কি করে, এরকম যখন চেকগুলো বাউন্স করে সেগুলো ব্যাংক নিজের না জানিয়ে রেখে দেয় নিজের কাছে। একদিন বা সপ্তাহ বা মাসিক ভিত্তিতে সব রিপোর্ট ব্যাংক প্রতিদিনকে পাঠায় দেয়, ভাই আপনার গত সপ্তাহে বা গত মাসে টোটাল এই চেকগুলো বা এইগুলো বাউন্স করেছে, টাকা আমরা দিতে পারিনি, বিকজ হয়তো বা তার ব্যাংকে প্রপার টাকা ছিল না বা ওই অ্যাকাউন্টে ঝামেলা ছিল, এরকম কিছু। এবং এইটা পরে নির্দিষ্ট সিস্টেমের থ্রুতে যেই সব চেক প্রস্তুতকারী কোম্পানি ওদের কাছে চলে যায় এবং এরা কিছুদিনের মধ্যে সেগুলো সব সেটেল করে দেয়। সো আগে এইটা ইলেকট্রনিক ওয়েতে সব একসাথে পাঠিয়ে দেওয়া পসিবল এখন, বা একত্রিত রেজিস্টার করে ওই বারবার ফোন না দিয়ে সব ইমেলের থ্রুতে বা সার্ভারের থ্রুতে একদম সকল ইনফরমেশন একবারে পাঠিয়ে দিলে সব সিস্টেমেটিক ওয়েতে ইজিলি হয়ে যায়। পরে স্বয়ংক্রিয় নিকাশ করে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, একটা প্রতিষ্ঠান হাজার হাজার মানুষ কাজ করে না, বড় বড় প্রতিষ্ঠানে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে কতজন মানুষ কাজ করে, বড় বড় কোম্পানিতে 5,000 7,000 আরও বেশি বেশি অফিসার কাজ করে, বেশি সংখ্যক। এদেরকে যখন বেতন সবাইকে কি ক্যাশে দেওয়া পসিবল? খামে কখনোই পসিবল না। এখন কি হয়, একটা কোম্পানি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি এই স্বয়ংক্রিয় নিকাশ ঘরের ব্যাপার। স্বয়ংক্রিয় নিকাশ ঘর মানে কি বলতো, সবাই দেনাপাওনা নিষ্পত্তি করে দেয় এবং অটোমেটিক্যালি। তো স্বয়ংক্রিয় হচ্ছিল অটোমেটিক্যালি মানুষের দেনাপাওনা সব নিষ্পত্তি করে। এখন আমি মাস শেষে বেতনের কথা বলি, মনে করি একটা কোম্পানিতে মোট 5,000 মানুষ কাজ করছে, সবাইকে বেতন দিবে কীভাবে? ব্যাংক কী করে, সবাই নামে এই কোম্পানি একটা ব্যাংকের গ্রাহক থাকে, এই কোম্পানির ব্যাংক এটা, এবং ওই ব্যাংকে যখনই কোনো এমপ্লয়ি আসে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। এরপরে কী হয়, প্রত্যেক মাসে যখন বেতনের সময় আসে, ব্যাংক এই কোম্পানি কী করে, জাস্ট প্রত্যেকটা ব্যক্তির নামের এগেনস্টে কী পরিমাণ স্যালারি দিয়ে দেয়, জাস্ট আর কিছু না, এটা জাস্ট ওদের দিয়ে দেওয়া এবং নিজস্ব সার্ভারে সব আপলোড দিয়ে দেওয়া যে অমুক ব্যক্তির এত পরিমাণ টাকা। বাকি সব ইনস্ট্যান্ট ব্যাক একই দিনে সব ক্লিয়ার করে দেয়। বর্তমানে যেরকম বিকাশে এইটা আছে, বিকাশ বিভিন্ন কোম্পানির কাছ থেকে নেয়। যেমন করোনার সময় বিভিন্ন কোম্পানি, যেখানে মনে করো শ্রমিক লেভেল, গার্মেন্টস শ্রমিক, এদেরকে তো টাকা দিতে হবে। এখন কীভাবে দিবে, কী করবে, বা কোনো কোম্পানি বন্ধ হলেও কিন্তু প্রথম 2-3 মাস নিয়ম ছিল যে কোম্পানি বন্ধ থাকলেও সবাইকে প্রপার টাকা দিতে হবে। সো তখন বিকাশ সার্ভিসটা দেয়, তোমরা কাজ করো, তোমরা শ্রমিকের বলো ওদের বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলতে, অনলাইনে খুলে ফেলতে পারবে, খুলে ফেলো, ফোন নাম্বার দাও, টাকা দাও, ফোন নাম্বার দাও, টাকা দাও, ওদের ওয়েবসাইটে আপলোড করলে ওরা ইনস্ট্যান্টলি একই দিনে সবাই টাকা পে করে দিত। তো দেখো, এই সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায় সম্পন্ন হয়, অর্থাৎ একবারে ইনপুট দিয়ে দিলে সব প্রপারলি ডেলিভারি হয়ে যায়, সবার কাছে চলে যায়, কোনো ঝামেলা নেই। একটা করে দিব, এই আর ঝামেলা করা লাগে না। এইভাবে বিভিন্ন পক্ষের বিল পে আর অন্য পেমেন্ট, হয়তো বা এক মাসে মোট 200 বিল পে মানে পেমেন্ট ক্লিয়ার করতে হবে, সব ইনপুট দিয়ে দেয়, কোন অ্যাকাউন্টে যাবে, কী পরিমাণ টাকা যাবে, এটা দিয়ে দিলে ব্যাংক একসাথে সবগুলো পে করে দেয়। তো বন্ধুরা, এই ছিল। আচ্ছা, আরও কিছু আছে এখানে, বারবার আগের ক্লাসে এরকম হয়েছে, টপিক শেষে ভেবেছি শেষ, বাট আরও আছে। দেখো, হোম ব্যাংকিং। এখন কি, গ্রাহকরা ঘরে বসে ব্যাংকিং সুবিধা পায়। কোনো একটা ব্যাংকের ওয়েবসাইটে যাও, গিয়ে তোমার আইডি নাম্বার পিন দিয়ে লগ ইন করে সকল ইনফরমেশন নাও, সকল কাজ করে লেনদেন করো। মোবাইল ব্যাংকিং সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার বর্তমান ব্যাংকিং দুনিয়াতে। প্রত্যেকটা ব্যাংকিং একটা অ্যাপ থাকে এবং অ্যাপগুলো এত স্মার্ট, একটা অ্যাপে সকল কাজ করা যায়, অর্থ আনা যায়, অর্থ পরিশোধ করা যায়, কোনো জায়গায় পেমেন্ট ক্লিয়ার করা যায়, ব্যালেন্স জানা যায়, আমার সার্ভিস নেওয়া যায়, আমার ডিপিএস করা যায়, আমার ঋণ নেওয়া যায়, সব কিছু একটা মোবাইল অ্যাপে করা যায়। তার সাথে কথা বলা লাগবে না, সব সিস্টেম দেওয়া আছে, প্রপারলি ইনপুট দিলে কাজ হয়ে যায়। তো মোবাইলের মাধ্যমে ব্যাংকের সকল কার্যক্রম সম্পাদনের সুবিধা আর কি, আচ্ছা সম্পূর্ণের সুবিধা, ওকে, সম্পূর্ণের সুবিধা। তো এই হলো আমার ওভারঅল। আর কি আছে? আচ্ছা, আর নেই। তো এই হলো আমার
ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সুবিধা ও সেবাসমূহ, যার জন্য বর্তমানে মানুষের জীবনটা অনেক বেশি ইজি হয়েছে ফাইন্যান্সিয়াল দিক থেকে। বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই। আমরা এরপরে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ভিডিও করব বা শেষ ক্লাস করব, এবং সেটি কিন্তু আমাদের এই ব্যাংকিং টপিকের সর্বশেষ ক্লাস হবে, এবং তার পরবর্তী ক্লাস থেকে আমরা কিন্তু বিমা পোর্শনে চলে যাব। সবাই সে পর্যন্ত ভালো থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।